রঘু, এই একটু খেয়ে তবে যাও। এত ভোরে খালি পেটে কেমন করে তুমি চলে যাচ্ছ গো? খাওয়া পরে হবে মায়া, মাঠ তো থেমে থাকে না। দিনের আলো উঠলেই গরম পড়ে, তখন কাজ করা যায় না। মায়া কাছে আসে। এই তো, গত সপ্তাহে ও হেমন্ত মহাজন তোমাকে কম দাম দিয়ে ঠকিয়ে দিল। বলল বাজারে কাঁচামাল আমদানি বেশি, আমি বেশি দাম দিতে পারবো না। আসলে তো তোমাকে ঠকানো ছাড়া আর কিছুই জানে না সে। জানি, আমিও রাগ করি নিজের ওপর, কিন্তু কি করব বলো তো? সার বীজ সবই তো তার কাছ থেকে নিতে হয়, তার ওপর ঋণও আছে। এমন দিন কি আগেও চলতে থাকবে রঘু? আমরা কি কখনো একটু ভালো করে সংসারটা চালাতে পারবো না? মানুষ যদি নিজের ঘামে ফসল ফলায়, তবে একদিন না একদিন ভাগ্য ফিরবেই, বুঝলে মায়া। তুমি চিন্তা করো না, ঈশ্বর নিশ্চয়ই একদিন মুখ তুলে তাকাবে। আমি শুধু চাই, রঘু, তুমি নিজের পরিশ্রমের ন্যায্য দাম পাও। ঈশ্বর কবে যে আমাদের দিকে মুখ তুলে তাকাবে কে জানে। দুজনেই নীরবে তাকিয়ে থাকে সকালের আকাশের দিকে। রঘু মাথায় সবজির ঝুড়ি নিয়ে হেঁটে হেঁটে বাজারে আসে। এই রঘু, আজ কি কি সবজি এনেছিস একবার দেখা। সব টাটকা সবজি এনেছিস তো? মহাজন বাবু, বেগুন, কুমড়ো, টমেটো, লাউ সবই ভালো। এবার এবার দামটা একটু দেখে দেবেন। দাম? ভারী বাজার ভরা পড়ে আছে কাঁচামালে, আর দাম কম। নে, এটা যা দাম দিলাম তাই তুই নে, আর না যদি নিবি তাহলে তোর সবজি তুই ফেরত নিয়ে যা। বাবু, এই দাম দিলে আমার খরচই উঠবে না। রঘু, তোর ঋণ আছে আমার কাছে, তোর মনে আছে? টাকা যদি চাস তাহলে সবজিগুলো আমাকে দে, আর যদি না দিস তাহলে যা বলি তোকে তাই করতে হবে। হেমন্ত টাকার একটা বান্ডিল দেয়। রঘু চুপচাপ টাকা নেয়। বসন্ত দূর থেকে দাঁড়িয়ে সব দেখে, আর আস্তে আস্তে তার দিকে হেঁটে আসতে লাগল। কবে পর্যন্ত এমন চলবে রঘু? আমি তোকে কতবার বলেছি অন্য পাইকার খুঁজে দেখ। কেউ গরিব চাষির সবজি নেবে, তাও আবার ন্যায্য দামে। কি যে বলো তুমি, বন্ধু বসন্ত। বসন্ত আস্তে আস্তে এবার চলে যায়। রঘু থমকে দাঁড়িয়ে তাকায় বাজারের দিকে, আর মনে মনে বলে, এখানে সবই আছে, শুধু ন্যায্যতা নেই। কয়েকদিন পর একজন নতুন লোক বাজারে প্রবেশ করে। তার নাম জিতেন। তিনি গ্রাম থেকে সবজি কিনে শহরে বিক্রি করেন। তার চেহারায় ক্লান্তি, দারিদ্র্যের ভাব স্পষ্ট, কিন্তু তার চোখে আশার ঝিলিক। আরে বাহ, দারুণ কাঁচা সবজি তো এখানে। টাটকা তোলা সব সবজি মনে হচ্ছে। আমার কাছে তো এত পুঁজি নেই। দেখি কেউ যদি বিশ্বাস করে সবজি দেয়,
তাহলে বিক্রি করে তাকে সব টাকা শোধ করে দেব। জিতেনকে দেখে নিতাই মুদি এগিয়ে আসে। ওস্তাদ, কি খুঁজছেন আপনি? আমি শহর থেকে আসছি। আমার নাম জিতেন। আমি এখানে কাঁচা মাল খোঁজ করতে এসেছি। এমন মাল চাই যা সত্যিকারের কৃষকের টাটকা সবজি। আর আমাকে বিশ্বাস করে যদি কিছু ধার দেয়, এমন কেউ তোমার খোঁজে আছে? নিতাই জিতেন পাইকারকে দূরে দাঁড়িয়ে থাকা রঘুকে দেখায়। ওই দেখুন, ওদিকে দাঁড়িয়ে আছে রঘু চাষি, সৎ লোক, কিন্তু ভাগ্য ভালো না, মহাজনকে ঠকায়। ও তোমাকে দিতে পারে। জিতেন এগিয়ে যায় রঘুর কাছে। ভাই, আমি জিতেন। এই সবজি তোর? হ্যাঁ ভাই, নিজের হাতে চাষ করা। দাম কিন্তু সবাই আমাকে কম দেয়। আমি ন্যায্য দামে কিনব। শহরে ভালো দামে বিক্রি হলে তোকে ভাগ দেব। কিন্তু দেখো রঘু ভাই, আমার কাছে এখন এত টাকা নেই। আমি তোমার সব সবজি বাজারে নিয়ে বিক্রি করব। তুমি যদি ভরসা করে দাও, আমি তাহলে বিক্রি করে বাকি টাকাও লাভের ভাগও তোমাকে দেব। এ কেমন কথা ভাই? আমি তো তোমাকে চিনি না, কি বিশ্বাসে তোমাকে দেব বলো? সৎ ব্যবসা করার লোক এখনও আছে দুনিয়ায়। তুমি আমাকে ভরসা করে দিতে পারো, আমি তোমাকে ঠকাবো না। ঠিক আছে ভাই, আমি বিশ্বাস করে দিলাম। তুমি বিক্রি করে আমাকে বাকি টাকাটা দিয়ে দিও। রঘু ও জিতেন দুজনে একে অপরের সাথে কথা বলতে থাকে। দূর থেকে বসন্ত দেখে রাগে জ্বলতে থাকে। শহরের বাজার। জিতেন রঘুর কাছ থেকে কিনে নিয়ে আসা টাটকা সবজি সব সাজিয়ে রেখেছে। ভাই, এত টাটকা কাঁচা সবজি আপনি কোথায় পেলেন? এগুলো গ্রামের রঘু চাষির ফসল, একদম টাটকা। দারুণ মাল ভাই, দাম আপনি যাই বলেন, আমি নেব। আজ জিতেন পাইকারের সবজি সব ভালো দামে খুব শীঘ্র বিক্রি হয়ে যায়। জিতেনের মুখে চড়া হাসি। আজ ভালো লাভ হয়েছে। এই টাকা রঘুকে দিলে ও খুব খুশি হবে, আর ওর সংসারটাও একটু দাঁড়াতে পারবে। শহরে সবজি বিক্রি হওয়ার কিছু সময় পর জিতেন রঘুর বাড়িতে আসে। রঘুদা, সব সবজি বিক্রি হয়ে গেছে। এই নে তোর প্রাপ্য টাকা। আর এই যে, এটা লাভের ভাগের অতিরিক্ত বোনাস তোকে দিলাম। ভাই, তুই আমাকে নতুন জীবন দিলি আজকে। তুমি যেন আমাদের নিজের মানুষ হয়ে গেলে আজ থেকে, জিতেন ভাই। জিতেন আর রঘু কথা বলছে। দূর থেকে হেমন্ত মহাজন দাঁড়িয়ে সব দেখে তার মাথার রাগে গরম হয়ে যায়। কয়েকদিন পর বাজারে উত্তেজনা দেখা যায়। হেমন্ত, রঘু, জিতেন সবার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। এই শহরের লোক আমার গ্রামের চাষিদের মাল শহর থেকে এসে কিনছে? এত বড় সাহস! আপনার চাষি হলো কি করে? চাষি সব গ্রামের, কোনো কৃষকই আপনার কেনা গোলাম নয়। রঘুকে বলো সে যেন খুব শিগগিরই আমার ঋণ শোধ করে দেয়। ঋণ শোধ না করলে আমি বাজারে তাকে ঢুকতে দেব না।
দাসত্বের বাজার চলবে না হেমন্তবাবু। আমি পরিশ্রম করি, কারো দান খায় না। আমারও অধিকার আছে। রঘু ঠিক কথা বলছে হেমন্তবাবু। আপনি ওকে দিনের পর দিন ঠকান, আমি সব দেখি। হেমন্ত প্রচণ্ড রেগে যায়। কিছু সময় পর বাজারে উত্তেজনা দেখে আরও মানুষ জমে যায়। আর অত্যাচার চলবে না হেমন্তবাবু, আপনি অনেক অন্যায় করেছেন। আমি তোদের সবাইকে এক এক করে বাজার থেকে বের করে দেব। দেখি কে আমাকে বাধা দেয়, কার এত বড় সাহস আছে। পরের দিন সকাল, রঘুর বাড়ি। হেমন্ত আসে। কি রে রঘু, আমার ঋণের টাকা দে। আমার টাকা তুই আজই দিবি। আমি তোকে আর কোনো সময় দেব না। তোকে আমি অনেক সময় দিয়েছি। আমাকে 1 মাস সময় দিন। আমি জিতেন ভাইয়ের কাছে সবজি বিক্রি করে আপনার সব ঋণ শোধ করে দেব। আমি তোকে অত সময় দিতে পারবো না। হয় আমার টাকা দে, নয়তো কাল থেকে আবার আমার কাছে সবজি নিয়ে যাবি বেচবার জন্য। হেমন্তবাবু, আপনি আমাদের 1 মাস সময় দিন, আমরা সুদ সহ আপনার ঋণ শোধ করে দেব। হেমন্ত আস্তে আস্তে চলে যায়। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। রঘু জিতেনের কাছে ভালো দামে সবজি বিক্রি করে আর লাভের ভাগ পেয়ে পয়সা জমিয়ে হেমন্তর বাড়ি যায়। হেমন্তবাবু, আমি আপনার সব টাকা নিয়ে এসেছি। আজকেই সুদসহ হিসাব করে পরিশোধ করে দেব। কোনো ঋণ রাখব না। রঘু, তুই তাহলে ভালোই ব্যবসা শিখে গিয়েছিস। খুব ভালো ব্যবসাও করছিস আমার মনে হচ্ছে। না হেমন্তবাবু, আমি শুধু ন্যায্য দামে সবজি বিক্রয় করছি। যা কিনা এত বছর আপনার কাছ থেকে আমি সেই ন্যায্য মূল্য পাইনি। রঘুর এত তাড়াতাড়ি তার ঋণ শোধ আর তার দ্রুত উন্নতি হেমন্তের একদম সহ্য হল না। সে মনে মনে ফন্দি আঁটতে থাকল কিভাবে তার সর্বনাশ করা যায়। পরদিন ভোর সকাল, হেমন্ত চারিদিক একবার ভালো করে দেখে নেয় কেউ আছে কিনা। তারপর হেমন্ত আর তার কর্মচারী মিলে রঘুর জমির সব ফসল কাটতে শুরু করে দেয়। বসন্ত দূর থেকে সবকিছু দেখে। এখনই আমাকে রঘুর বাড়িতে গিয়ে খবরটা দিতে হবে। বসন্ত দৌড়াতে দৌড়াতে রঘুর বাড়িতে আসে। সর্বনাশ হয়ে গেছে রঘু। হেমন্ত শয়তানি করে তার কর্মচারীর সাথে মিলে তোমার জমির সব ফসল কেটে রেখে চলে গেছে। হায় ভগবান! চলো বসন্ত, আমি এক্ষুনি তোমার সাথে যাচ্ছি। আর আমি অন্যায় সহ্য করব না। আজই আমি গ্রাম প্রধান রাঘববাবুকে গিয়ে সব কথা জানাব। তুই তাই কর রঘু, আমিও তোর সাথে এক্ষুনি যাচ্ছি, চল। দুজনে একসাথে প্রধান রাঘববাবুর বাড়িতে যায়। কি ব্যাপার রঘু, বসন্ত, তোমরা দুজনে হঠাৎ আমার বাড়ি? রঘু ও বসন্ত
এক এক করে সব ঘটনা প্রধান রাঘববাবুর কাছে খুলে বলবে। আমি আজই গ্রামের সবাইকে নিয়ে গ্রামের বটতলায় একটা মিটিং ডাকছি। আজই হেমন্তর এই দুঃসাহসের একটা বিহিত আমি করব। দুদিন পর গ্রামের পঞ্চায়েতের সামনে বিচার বসে। গ্রামের কিছু লোকজন আর পঞ্চায়েত প্রধান বসে আছে। হেমন্ত, তুমি কেন রঘুর জমির সব ফসল কেটে ফেলেছ? কথাগুলি কে বলেছে? আমি তো রঘুর জমির দিকে যাইনি, তো ফসল কি করে কাটব? বসন্ত দেখেছে সব কিছু। তুমি ও তোমার কর্মচারী মিলে রঘুর জমি সব ফসল কেটেছ। তুমি একদম মিথ্যে কথা বলবে না। আমি দূর থেকে হেমন্তবাবু আপনাকে আর আপনার কর্মচারীকে ফসল কাটতে দেখেছি। আপনি একদম মিথ্যে কথা বলবেন না। আমিও শুনেছি সব ঘটনা রঘুর মুখ থেকে হেমন্তবাবু। আপনি অত্যন্ত অন্যায় কাজ করেছেন। হেমন্ত, এইবার তুমি কি বলবে বলো, আমি শুনতে চাই। প্রধান মহাশয়, আমি হিংসা আর রাগের বশে ভুল কাজ করেছি। আমাকে আপনারা সকলে ক্ষমা করে দিন। ক্ষমা তোমাকে করা হবে, কিন্তু তোমাকে রঘুকে ক্ষতিপূরণ দিতে হবে। আর সবার সামনে অন্যায় স্বীকার করে বলতে হবে কোনোদিন এমন কাজ করবে না। ঠিক আছে, আমি ক্ষতিপূরণ দেব, আর কোনোদিন এমন কাজ করব না, আমি কথা দিচ্ছি। আমি চাই শুধু আমার পরিশ্রম আর ঘামের মূল্য। ভগবান, আজ থেকে অন্যায়ের সামনে মাথা নত করব না। গ্রামের লোকজন হাততালি দেয়। হেমন্ত মাথা নিচু করে চলে যায়। সততার জয় হবে একদিন। পরিশ্রমের ঘামকে রক্তের দামে ঠকানো যায় না। সত্য সর্বদা জয়ী হয়।